কয়েকদিন আগে আমরা সিলেটে গিয়েছিলাম বাংলাদেশের সবচাইতে বড় ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্ম ভিজিট করার জন্য। থ্যাংক ইউ আপনি আসার জন্য। আমি খুব প্রাউড আপনি আইসন অনেক দূর থেকে। আমি তো খুব প্রাউড ফিল করলাম আর অসংখ্য ধন্যবাদ। সেখানে হাজি প্যারেট পোকার ফার্ম, যেটার প্রোপাইটর জনাব মোহাম্মদ খলিলুর রহমান। এই হাজি প্যারেট পোকার ফার্মটা বাংলাদেশের সবচাইতে প্রথম বাণিজ্যিক ফার্ম ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উপরে, যদিও এর আগে বেশ কয়েকজন ছোটোখাটো আকারে শুরু করেছিলেন বা আব্দুল সালাম স্যার তার গবেষণাপত্রটা নিয়ে আসছিলেন। তবে বাণিজ্যিকভাবে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষাবাদটা বাংলাদেশে শুরু করেন এই খলিলুর রহমান ভাই এই হাজি প্যারেট পোকার ফার্মে। এটি সিলেটের বিশ্বনাথ উপজেলায় অবস্থিত। ব্ল্যাক সোলজার ফ্লাই শুধু চাষাবাদ নিয়েই তিনি সীমাবদ্ধ নাই, বাংলাদেশে তিনিই প্রথম ব্ল্যাক সোলজার ফ্লাই চাষাবাদের জন্য যে সকল মেশিনারিজের দরকার, যেমন ফুড প্রসেসিংয়ের জন্য ওয়েস্ট ফুড গ্রাইন্ডার, তারপরে এই লার্ভা বা পিউপাগুলো বাছার জন্য ভাইব্রেটর, এছাড়াও ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভাটাকে ড্রাই করার জন্য যে ড্রাইং মেশিনটা, এইগুলোরই বিভিন্ন ভার্সন নিয়ে তিনি কাজ করছেন। এখনও পর্যন্ত সবগুলো বিষয় পরীক্ষা নিরীক্ষার মধ্যেই আছে, তবে আগামী 4 থেকে 6 মাসের মধ্যেই তিনি এই মেশিনগুলোকে বাজারজাত করবেন কয়েকটা ভার্সনে, ছোট ছোট ফার্মের জন্য এবং বড় ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ফার্মের জন্য। আমরা এই মেশিনারিজ রিলেটেড যে বিষয়গুলো তার সাথে আলাপ আলোচনা করেছি এবং তার যে মেশিনারিজের ফ্যাক্টরিটা সেটা এই ভিডিওতে দেখাবো না, দ্বিতীয় পর্বে দেখাবো। আজকে আমরা এই ভিডিওতে শুধু তার যে ব্ল্যাক সোলজার ফ্লাই রিলেটেড বাংলাদেশের সবচাইতে বড় ফার্মটা আছে সেটা দেখাবো, সেটা নিয়ে তার সাথে কথা বলবো। বিশ্বনাথে তার গ্রামের বাড়িতে ঢোকার যে রাস্তা, সেই মেইন রোডের পাশেই তার এই হাজি প্যারেট পোকার ফার্ম। সেখানে 2.25 বিঘা জমির উপরে এই ফার্মটা। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেরকম ফার্মের এরিয়াটা দেখতে পাচ্ছেন, যে শেডের এরিয়াটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই 2টা শেড তার আছে। এছাড়াও ফাঁকা কিছু জমি আছে যেখানে তিনি তার ওয়েস্টেজগুলো কালেক্ট করে নিয়ে আসে শুকানোর কাজ করেন এবং এই ফার্মটাকে আরও এক্সটেন্ড করার জন্য তিনি কিছু ঘর বানাচ্ছেন। আমরা শুরু থেকে বিষয়গুলো একটু দেখব এবং তার সাথে বিষয়টা নিয়ে পুরো কথা বলবো। এখানে ভিডিওটাতে আপনারা যে পরিমাণটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভার যে পরিমাণটা, সেটা এই 2টা শেড মিলে অন্তত 700 কেজি হবে। ওজনের দিকে যদি বিবেচনা করা হয় অন্তত 700 কেজি হবে। এছাড়াও যখন তিনি এই ফার্মটাকে, এই শেডগুলোকে আরও এক্সটেন্ড করবেন, তার প্রোডাকশনটা কোন লেভেলে যাবে আপনারা বুঝতে পারছেন আশা করি। আমরা খলিলুর রহমান ভাই, তিনি অবশ্য তার নামের ক্ষেত্রে যেটা ব্যবহার করেন বা তাকে যে নামে এলাকায় চেনে সেটা হচ্ছে খলিলুর রহমান লন্ডনী। সেই খলিলুর রহমান লন্ডনী ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা সেখানে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন আশা করি। ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের আগের কর্মজীবন এটা সম্পর্কে একটু আগে শুরু করেন। আমি তো 1998-এ আমি টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা পাস করা সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, পাস করার পর 4-5 বছর পর আমি লন্ডন চলে গেলাম। তো লন্ডন যাওয়ার পর থেকে 2006 থেকে বাংলাদেশে সেটেল হওয়ার জন্য আমি যাওয়া করতাম। লন্ডন আমি বলা হয় না, তো সেটেল হওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি। তো কত ধরনের বিজনেস আমি টুকাইছি, কতটা টুকাইয়া আমি লাস্টে আমি এই ব্ল্যাক সোলজার ফ্লাই আমি পাইছি। আর সেটা আমি মনে করলাম যে আমি এটা যদি চাষ করি আর লেয়ার চেঞ্জ করে যদি, তাইলে তো অনেক জৈব। তো এগুলো আমি লন্ডনে নিয়ে আসলাম। আর লন্ডনে আমি গিয়েছিলাম 2003-তে। 2003-এ যাওয়ার পরে 3 বছর থাকলেন। থাকার পরেও আপনার কাছে লন্ডনটা ভালো লাগেনি, বাংলাদেশে সেটেল? হ্যাঁ, এখন তো আসছি, একবারে চলে আসছি বাংলাদেশে একেবারে। এর মধ্যে কি এমনি ভ্রমণেও যাওয়া? হ্যাঁ, আমি ওই ব্রিটিশ পাসপোর্ট বানিয়ে আনিছি 2011 সালে। সিটিজেনশিপ আছে? সিটিজেনশিপ আছে। তারপরে 2006-এর দিক থেকে চিন্তা, এই ব্ল্যাক সোলজার চিন্তা 2018 সালে আমি ওই স্টাডি করে ওটা পাইছি আর কি। বিভিন্ন বিজনেস আমি চেষ্টা করলাম, কারণ আপনি আপনি যদি কোম্পানি করেন বেশি ইনভেস্টমেন্ট করা বেশি পুঁজি লাগে। তো আমার তো অত টাকা পয়সা নেই, আমি বাড়ি করে খরচ করে ফেলছি। তো অল্প টাকা 30-40 লক্ষ টাকা গত বছর আইসা আমি এগুলো বাট করলাম। প্রায় 35-38 লাখ টাকা গত খরচ হয়েছে। 3 বিঘা জায়গা। ফার্মের এরিয়াটা 3 বিঘা না, ওই যে অন্য 1 বিঘার উপরে আর অন্য 2 বিঘা, 3 বিঘার উপরে। পুরোটাই আপনার জমি? হ্যাঁ, পুরোটাই। তারপর ব্ল্যাক সোলজার ফ্লাই আপনি লন্ডন থেকে নিয়ে আসলেন। আর আসার পরে আমি তো এটা চাষ করলাম। আর বাদে আমার খেয়াল আইলো যে আমি বাংলাদেশে ওটা ছড়াইয়া দিই, বাংলাদেশের মানুষ এটা করুক, আমার লাভ হোক না হোক আমি করি, আর আমি এটা বিক্রি করি, পাশাপাশি এটা আমার একটা ইনকাম হইলো। তো অ্যাডভার্টাইজিং একটা আইডিয়া আইলো যে আমি ইউটিউবে আমি ছাড়িয়ে দিয়া। তো কন্টিনিউ ভিডিও আস্তে আস্তে 2 বছর কন্টিনিউ তোরা তো অল্প করে বিক্রি হয়েছে আর কি। বিক্রি করছে, মানুষের নিয়ে চাষ করতেছে। আর এই বছর তো মাশাআল্লাহ ভালো
অ্যাডভার্টাইজিং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে হয়েছে। আপনি যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কি ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল বা কিভাবে কি শুরু ও করলেন? প্রথমে তো আমি এসব অত বেশি জানতাম না। আমি প্রথমে নিয়ে আসার পর আমি মশারির ভিতরে আমি করেছিলাম, এখানে খাদ্য দিতাম, এখানে ডিম পারতাম, আবার হইতো এরকম করা হয়েছে। প্রথম বিক্রি হইতো না তো, মাসও 4-5 হাজার টাকার। যখন নিয়ে আসলেন তখন আপনার আশপাশের যারা মানুষ আছে তাদের না, এইটা আশপাশে কেউ কিছু বলেনি। আমি মুরগির বিষ দিয়েছিলাম, মুরগির বিষটা যে মুরগির লিটার যে এগুলা তো খুব গন্ধ হয়েছিল। আমি ভিজিয়ে দিছিলাম, শুকনা তো তারা খাইতে পারে না, বেশি শুকনা কিছু তো ওয়াটার কন্টেন্ট তাহলে তো আমি জিও দিছিলাম ও কিতা মুরগির বিষ খুব গন্ধ হয়েছিল। তখন থেকে আমি মুরগির বিষটা ব্যবহার করিনি আর কি। আমি যখন জয়পুরহাটে প্রথম শুরু করি তখন আশপাশের মানুষজন বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করে যে আরে ভার্সিটিতে পড়ে, এই ছেলে বিসিএস টিসিএস দিবে, তা না করে কি করতেছে এসব। আপনার ক্ষেত্রে এরকম কোনো কিছু হয়েছিল কিনা? হ্যাঁ, সবাই না, গন্ধ গন্ধ ছড়াইলে প্রবলেম তো আপনাকে এইসব ক্যালকুলেট করতে হবে যাতে গন্ধ না ছড়ায়। আমাদের এখানে তো সমস্যা, যেমন আমরাও যে আড্ডি বাড্ডিতে আমরা এটা তো ভিতর তো আমরা এটা যখনই ভাঙিয়ে দিছি না, ভিতরে যে ওই যে ক্যালসিয়াম মতো থাকে না, চিকনাটা বাদে গন্ধ হয়ে যায়। আগে আপনারা মুরগির বীজটা ব্যবহার করতেন, এখন পুরোটাই রেস্টুরেন্টের বা ওই কমিউনিটি সেন্টার। কোয়েসেন্টটা ওটা ব্যবহার করি, সবজিও আনি সিলেট থেকে আর কি। তো এগুলা যদি গ্রাইন্ড করিয়া দিলেন তাহলে কোনো তো গন্ধ হইতো না। আপনি গড়ের পাশেই আপনি 2 তলা বিল্ডিংয়ে আপনি করেন, অথবা উপরতলা আপনি থাকলে নিচেতলা করতে পারবেন না, কোনো অসুবিধা। আপনি সিলেট থেকে যে খাবারগুলো আনেন, জি, এই যাওয়া আসা কস্টিং বা ওখানে কিভাবে কালেক্ট করেন? ওইটা তো আমরা পিক আপ দিয়ে মানুষ 2জন হায়ার করিয়া লিয়ে যাই আর কি। আর পিক আপ দিলে আমার প্রায় 2,500 টাকা খরচ হয়। শুধু একবার যাওয়া আসা পিকআপের 2,500 টাকা খরচ। মানে সব লেলে বার কস্টিং সব কিছু মিলে 2,500 টাকা। আর ওখানে কমিউনিটি সেন্টারগুলো যেগুলো থেকে কালেক্ট করেন ওদের কি কোনো টাকা পয়সা দিতে হয়? হ্যাঁ, ওরা একটা আমি তাদেরকে দেয়া কি যে তারা ওইটা কনসেন্ট্রেট করা লাগে। হ্যাঁ, তারা টেকা না দিলে তো তারা এটা মানে বিরক্ত হইব। তো টেকা অফার করলে তারা মানে যখন 100 টাকা করে দেয় প্রতি বিয়াতে, 100-150 করে, মাসও 1,000 2,000। আপনার গত মৌসুমে এই গত যে গ্রীষ্ম ছিল তখন কিরকম উৎপাদন ছিল বা বিক্রি ছিল, আর এখন কিরকম উৎপাদন বা বিক্রি? গত বছর তো আমি তো লন্ডনে গত বছর নভেম্বর না অক্টোবর আসলাম। আমি এই বছর গত 2021 সাল অক্টোবর না নভেম্বরের দিকে আসলাম, অক্টোবর 23 তারিখ তখন ডিমান্ড আছে, পুকুর চাহিদা আছে, অ্যাডভার্টাইজিং হয়েছে বাংলাদেশও, প্রচুর ডিমান্ড আছে, 3,000 টাকা কেজি। তখন তো দাম একবারে এখন কমতি আছে। এখন ঘুরে কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল আকার নিতে চায় তাহলে যদি 80 টাকা কেজি বিক্রি করে তাহলে লাভবান। হ্যাঁ, কিলা খান যেমন 3 টনা টাক লইয়া গেল শহরে বা পাশে লইয়া গেল, 2জন মানুষ সকালতে সংগ্রহ করবে, এগুলা বিকালে নিয়ে আসবে। তাইলে যদি 3 টন মাল একজনে আনে তাহলে ফুকা যদি 300 কেজি ফুকার মূল্য হতো, আপনার যদি 70 করে 60 টাকা করে ধরেন 300 কেজি, আপনার 300 কেজি দাম হতো 18,000 টাকা। আপনার 5-6,000 টাকা খরচ ওই যায় যদি, তো আপনার সিল 10-12,000 টাকা প্রফিট। এখনো পর্যন্ত আপনি কি বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ছেন? আপনার কাছে মনে হয়েছে এই সমস্যাটা বেশি কঠিন? এই ব্যাগটার ক্ষেত্রে সমস্যাটা হইল কি, সমস্যা বলতে আপনাকে অবশ্যই ডিওয়াটারিং করে দিতে হবে। ডিওয়াটারিংটা মানে মাটি হইতো না, খাদা হইতো না, খাদা হয়ে গেলে এগুলা ট্রাপ হয়ে যায়, ওগুলা খাদা হয়ে গেলে এগুলা ট্রাপ হয়ে যায়, তখন তারা এক জায়গায় আর যেতে পারে না, মনে যায় আপনার যখন আবার খাদ্য দিবে প্রেশার পড়বে, আপনার যদি বেশি পরিমাণ খাদ্য দিয়ে প্রেশার ওই জায়গাতে চিপা মুভ করতে পারবে না। তখন এই মুহূর্তে আপনার কি পরিমাণ আনুমানিক প্রোডাকশনটা আছে? 300-400 হয়ে যাবে। 300-400 কেজি বাই প্রোডাক্ট যেগুলো, যেমন এটা থেকে ওয়েল হয়, এটা থেকে চিটিন নামে একটা প্রোডাক্ট হয়, তারপরে এটার যে ফার্টিলাইজারটা আসে, এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে কিনা? না, আমার প্ল্যান হইলো আমি কোম্পানি করবো। আমি এখন ব্যস্ত আছি বাংলাদেশ সিটি কর্পোরেশন এরকম ওয়েস্ট ট্রিটমেন্ট করার লাগে, যে সিলেট সিটি কর্পোরেশন আমরা স্টার্ট করবো। তো আমি এখন বিজি আছি, তো সিলেট সিটি কর্পোরেশনও আমি মেয়র হলে মাতবো যে ওটা ট্রিটমেন্ট করার লাগে। তো এর জন্য অলরেডি আমার সাথে কথা বলতেছে নাকি, যে আমি একটা প্ল্যান দিতাম, তারা স্মল করে 40 ফিট বাই 50 ফিট একটা তারা হাউস করিয়া তারা এক্সপেরিমেন্ট করবা, তারা দেখা খিলা। তো আমি কইলাম যে না, আস্তা সিটি কর্পোরেশন ওয়েস্ট ওখানে আমরা প্ল্যান্ট সেট আপ করবো, আর ওয়েস্ট ফুডগুলো আমরা লার্ভা উৎপাদনের জন্য ব্যবহার করবো। আর বিভিন্ন প্রোডাক্ট বাড়াইব, যেমন প্লাস্টিক বাড়াইব, উড বাড়াইব, আপনার জিও বাড়াইব, আপনার যে পেপার যেগুলা বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে এগুলা রিসাইকেলের জন্য ব্যবহার করে। আপনি একটা কোম্পানি প্রতিষ্ঠা করবেন, সেটার মোটামুটি উদ্দেশ্য হচ্ছে রিসাইক্লিং।
রিসাইকেলিং ওয়েস্টগুলো প্রসেস করা, ট্রান্স প্রসেস। বাংলাদেশে যারা ব্ল্যাক সোলজার ফ্লাই এই মুহূর্তে পালন শুরু করছে বা যারা ইন ফিউচার 2-4 মাসের মধ্যে শুরু করতে চায়, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ? আমার পরামর্শ হইল কি, এই ফের পোকা ফার্ম করতে হলে আগে জানতে হবে, বুঝতে হবে, কিংবা শিখতে হবে। শিখতে হবে আপনি কীভাবে এটা চাষ করতে হয়, এরপরে কীভাবে এগুলো মানে ডিম পাড়ার জন্য ব্যবস্থা করতে হয়, ডিম সংগ্রহ করতে হয়, কীভাবে এগুলো হ্যাচিং করতে হয়, এগুলো আগে জানতে হবে, এর সম্বন্ধে আগে জানতে হয়। তার সেকেন্ড হইল কি, আপনি যে এটা করার আগে চিন্তা কাঁচামাল পাওয়া যায়। সহজে যদি কাঁচামাল না পাওয়া যায় তাহলে এটা করা লাভবান না। আপনার কাঁচামাল ছাড়া উৎপাদন করবেন কীভাবে? ওয়েস্ট ফুডগুলো আপনি কিনে আনতে পারবেন না, পয়সা দিয়ে কিনে আনলে এটা প্রোডাকশন লাভ হবে। আপনার ফ্রিতে আনতে হবে, আপনার শুধু লেবার কস্ট আর ট্রান্সপোর্টেশন দুইটা লাগে। যদি সহজে পাওয়া যায় তাহলে করতে পারেন, আর যদি কস্টলি হয়ে যায় এদের জন্য লাভজনক। আপনার যেমন ওই সিলেট, সুদূর সিলেট, আর এখানে প্রায় 30 কিলোমিটার দূরে, আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যায়, এক্সপেন্সিভ হয়ে যায়। এরকম রুট লেভেলে যদি করতে চাই, এই খাবার ম্যানেজমেন্টের সুবিধা যদি থাকে তাহলে করতে পারবেন। আবার দেখা যায় আপনি যদি ইন্ডাস্ট্রি সেট আপ করতে চান, আপনি শহরের পাশে জমি জামা লিজ নিয়ে অথবা হাউস লিজ নিয়ে শহরের পাশে করবেন। আপনার বাড়ি 20 কিলোমিটার দূর, ওই অসুবিধা না। আপনি শহরের পাশে জায়গা জমি লিজ নিয়ে ওখানে যাতে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা কমে আসে, আপনি ওইখানে আপনার বিজনেস সেট আপ করতে পারবেন, এখানে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারবেন। আচ্ছা, এইটার উপরে যদি আপনার কাছে কেউ শিখতে চায় ইন্ডিভিজুয়ালি না, ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্ট চাই যে এইটার প্রোডাকশন এবং এটাকে মাছের উপরে প্রয়োগ করা যাবে কিনা এই নিয়ে তারা একটা থিসিস করতে চায়, সেক্ষেত্রে ওই ডিপার্টমেন্ট যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় যে আমাদের 5টা 10টা 100টা স্টুডেন্ট যাবে, আপনি তাদেরকে কালচার করতে পারবেন কিনা, শেখাতে পারবেন কিনা, ট্রেনিং দেওয়াতে পারবেন কিনা, এরকম যদি? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনাদের সেই ধরনের ফ্যাসিলিটিস আছে বা আপনি? হ্যাঁ, অবশ্যই পারবো। বাট ওই যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমি ওয়াইড আকারে আমি বলবো না। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত, যেহেতু এগুলো বাংলাদেশে মোটামুটি মানুষে জানতে পেরেছে, এগুলোর উপরে একটা রিসার্চ করা উচিত। এগুলোর প্রোটিন সম্বন্ধে, এগুলোর সম্বন্ধে বা প্রোডাক্ট সম্বন্ধে একটা রিসার্চ টিম গঠন করে ইউনিভার্সিটির প্রফেসরদের মিলিয়ে একটা রিসার্চ করে, এগুলোর উপরে স্টাডি করে একটা কী ধরনের প্রোডাক্ট বাইরে হতে পারে। বাংলাদেশ স্টুডেন্টদের জন্য একটা এন্টোমোলজি ডিপার্টমেন্টও তারা টিচ করতে পারে তাদের স্টুডেন্টরা। তখন স্টুডেন্টরা তারা এগুলা বাংলাদেশে এগুলা বিভিন্ন প্রোডাক্ট বাইরে মানুষে বিভিন্ন ধরনের বিজনেস ক্রিয়েট করতে পারবো, এগুলা কাজে লাগবে। আচ্ছা, শেষ আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই। বর্তমানে বাংলাদেশে অনেকে চাষ করছেন, ধরেন যে 100 জন চাষ করতেছেন, তার মধ্যে 30 জন ইউটিউবে এটা সম্পর্কে বিভিন্ন ভিডিও বার্তা, বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসে। অনেক সময় দেখা যায় যে তারা না জেনে বিভিন্ন ভুল বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়। এগুলো আসলে কিভাবে প্রোটেক্ট এইটা প্রোডাক্ট না, এইসব তথ্য ঠিক আছে, অসুবিধা না। এরকম যদি কেউ দিতে চায়, ঠিক আছে, তার অপিনিয়ন কর, এটা যায় না। বাট এগুলো করলে একটা লাভ বাংলাদেশের মানুষের জন্য। এটা ক্যাম্পাইনিং, মোর ভিডিও কামিং, মোর পিপল নো অ্যাবাউট ইট। যত মানুষে জানবো বেশি, তত মানুষে ফার্ম করবো। মানুষে এগুলো এত ক্যাম্পাইনিং, এটা আছে যে সঠিকভাবে কর না, ভুল কর। বাট এগুলো একটা ভিডিও যখন মানুষে আসবো, ক্যাম্পাইনিং ওর, প্রচারণা ওর, আরও মানুষে ওয়াইড আকারে জানবো। এটা আসলে তো যারা ফার্ম করবে তারা অটোমেটিক জানতে পারবে যে এটা করা উচিত, এটা করলে এটা ঠিক নয়, এটা করলে তো পোকা উৎপাদন হইতো না, ইলা করা ঠিক নয়। যখন মানুষে করতে থাকবে প্র্যাকটিক্যালি, তখন তারা অটোমেটিক তারা ভুল যেটা আছে তারা এটা ঠিক করে নিতে পারে। বাংলাদেশের প্রচারণা হইলো, সকলে জানলো, তখন দেখা যাচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে এতটুকু পরিমাণ ওয়েস্ট ফুড ডেইলি ওয়েস্টে যায়, তরকারি বাকর মুরগি নারী প্রত্যেক ফ্যামিলিতে। যারা 5-6টা মুরগ আছে তারা এক কর্নারে যদি দাদা কিচেনে এক কর্নার ছোট্ট একটা মশারি দিয়ে ব্রিডিং হাউস বানায়, ওখান থেকে ওয়েস্ট করিয়া এতটুকু পোকা ডেইলি উৎপাদন করে তাদের নিজের মুখে খাওয়াতে পারবে। শাইখ সিরাজ সাহেব যেমন ছাদ কৃষিটাকে বাংলাদেশে ছড়াই দিছে এবং ছাদ কৃষির প্রসঙ্গ আসলেই তার কথা চলে আসে, এরকমই ব্ল্যাক সোলজার ফ্লাই একটা মডেল হতে পারে। প্রত্যেক বাড়িতে কিচেন স্ক্র্যাপ, হ্যাঁ, কিচেন ডেইলি উৎপাদন। কিচেনে এটা আমি ওটা সময় নাই, আমি দেখাইতাম কীভাবে আপনার কিচেনে কর্নারে এটা রেখে দিলেন জানালার পাশে, এখানে উৎপাদন করলেন, ডিমেচিং করলেন, আপনি যে ওয়েস্টেজগুলো আপনি ইউজ করলেন। পাশাপাশি আপনার গরু থাকে, যেটা গরুর গুঁড়া টুড়া
বা গাছ জেনে কিছু পচা টচা হয় না ওগুলা দিয়েও করা যায়। তো ওগুলাও ঘরে ঘরে করতে পারবেন। যাদের মুরগ আসছে, মুরগ পাললেন, যারা ছোটো 2-4-5টা মুরগ আসছে না, আসছে না, করতে পারবেন, ওগুলো কাজে লাগবে। এটার মাধ্যমে অনেকগুলো উপকারী হচ্ছে, এক ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, রিসাইক্লিং হচ্ছে, এবং ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের মাধ্যমে যদি হাঁস মুরগি পালন করতে চান তাহলে খাবারের যে খরচটা এটা কমে আনা সম্ভব, এবং এটা বাংলাদেশের জন্য বেশ একটা পজিটিভ ভাইব তৈরি করবে এই পোল্ট্রি। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে খলিলুর ভাই, অনেক বিষয় জানলাম। আচ্ছা, থ্যাংক ইউ আপনি আসার জন্য। আমি খুব প্রাউড আপনি আইসন অনেকদূর থেকে, আমি তো খুব প্রাউড ফিল করলাম, আর অসংখ্য ধন্যবাদ আপনি। এই হচ্ছে আমাদের খলিলুর রহমান লন্ডনী ভাইয়ের ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্মের অবস্থা। তিনি 2019 সালেরও আগে বাংলাদেশে এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ফার্মটা করেছিলেন, এবং পত্রপত্রিকাতে সর্বপ্রথম তার নামটা এসেছে বাংলাদেশে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের অগ্রদূত হিসেবে। এখন অনেকেই বলেন যে অমুক জায়গা থেকে আনছি, ওই দেশ থেকে আনছি। সত্যি কথা হচ্ছে সবাই এই খলিলুর রহমান ভাইয়ের কাছ থেকেই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কালেক্ট করেছেন। যাই হোক, আমরা এই ভিডিওটা আর বাড়াবো না। আমরা খলিলুর রহমান ভাইয়ের যে মেশিনারিজের ফ্যাক্টরিটা, সেটা দ্বিতীয় পর্বে দ্বিতীয় ভিডিওটিতে দেখাবো। আপনারা ভিডিওটি দেখবেন, আমন্ত্রণ রইল সবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।